নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমি আছি ডক্টর অপর্ণা বেরা, সহশিক্ষিকা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুল। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হবে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমেস্টারের ইউনিট 5 বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। তো দেখো, সেই কবিগুরুর ভাষায় আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। তো আমাদের এই পৃথিবী একমাত্র এই জীবনের ধারক বাহকের অংশীদার হতে পেরেছে। সৌরজগতের এখনো পর্যন্ত জানা মতে আর কোনো গ্রহে তা হয়নি। তো এই যে বিরাট প্রাণ প্রাচুর্য, সেই যে বিরাট জীবমণ্ডল আমাদের বায়োস্ফিয়ার, তার কারণ, তার কার্যকলাপ, কার্যপদ্ধতি, তার বৈশিষ্ট্য, তার সমস্ত কিছু সম্পর্কে আজকে আমাদের এই আলোচনা। তাহলে এর থেকে ইন্টারেস্টিং আর কি আছে? তো চলো সহজ করে আজ আমরা এই বিষয়টাই জেনে নিই। জীবমণ্ডল অর্থাৎ মানুষ সহ সারা পৃথিবীতে জলে, স্থলে, বাতাসে, অন্তরিক্ষে, পৃথিবীর যে কোনো জায়গায় জীবের জীবন ধারণের উপযুক্ত পরিবেশ যেখানে আছে, সেই সবকিছু নিয়ে আমাদের বায়োস্ফিয়ার। এত উদ্ভিদ প্রাণীর প্রজাতির যে বিশাল বৈচিত্র্য, যে বিপুল প্রকৃতি আমাদের চারপাশে আমরা দেখি, তার এই যে জীবমণ্ডল, এই জীবমণ্ডল কিন্তু কি আছে? এই বায়োস্ফিয়ার আছে, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ার। বাকি তিনটে স্ফিয়ারের কমন অংশটা যেখানেই জীবের অস্তিত্ব, সেটাই বায়োস্ফিয়ারের অংশ। তাহলে এই বায়োস্ফিয়ার কথাটা প্রথম বলেছিলেন জিওলজিস্ট এডওয়ার্ড সোয়েস 1875। কি বলেছিলেন? যে গ্লোবাল সিস্টেম, সমস্ত ধরনের বাকি পৃথিবীর এই জলবায়ু, সমস্ত জীবের জন্য যে যা যা দরকার হয়, জীবনযাপনকে সহায়তা করার জন্য যা যা সম্পদ দরকার, সেটাকে সাপ্লাই করছে এবং একরকমভাবে গোটা পৃথিবীরই যে জীবনের অস্তিত্বকে ধরে রেখেছে। তো ক্লোজ সিস্টেম ফর ম্যাটার আর ওপেন সিস্টেম ফর এনার্জি। তাহলে ম্যাটার অর্থাৎ এই যে সিস্টেমটায় বায়োস্ফিয়ারের মধ্যে যে আমরা জানি যে শক্তির যে আদান প্রদান, সেটা কিন্তু ইনপুট আউটপুট বাইরে থেকে আসছে এবং যাচ্ছে। কিন্তু ম্যাটার সেটার কিন্তু খুব কম, খুব সামান্যই অন্যান্য স্ফিয়ারের সাথে এক্সচেঞ্জ হয়। ইন্টারকানেক্টেডনেস, বাকি এই যে সমস্ত স্ফিয়ারের সাথে ইন্টারকানেক্টেড, এবং এই বায়োস্ফিয়ারে যত বায়োটিক অ্যাবায়োটিক যা কিছু আছে তার সাথে এবং তার আশপাশের পরিবেশের সঙ্গে পুরোপুরি অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আর কি কন্টিনিউয়াস সাইক্লিং, কিসের না? এনার্জি এবং নিউট্রিয়েন্টের কন্টিনিউয়াস সাইক্লিং হচ্ছে। তাহলে আমরা এবার দেখে নিই ইকোলজি। ইকোলজি বিষয়টা কি? এই ওয়ার্ডটাও প্রথম ব্যবহার করেছিলেন জার্মান সায়েন্টিস্ট হেকেল 1866। ইকোলজি হলো সেই স্টাডি, সায়েন্টিফিক স্টাডি, যেখানে আমরা পৃথিবীর সমস্ত জীব এবং অজৈব এবং জৈব সমস্ত পরিবেশ নিয়ে এবং তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করি। এবং এই আলোচনা দুভাবে সাধারণত হয়, অটো ইকোলজি এবং সিন ইকোলজি। অর্থাৎ কোনো প্রজাতিকে কেন্দ্র করে যদি আমরা সেই প্রজাতি তার পরিবেশের সঙ্গে, আশেপাশের সঙ্গে কিভাবে আন্তঃসম্পর্ক করছে, কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এই সংক্রান্ত সমস্ত আলোচনাগুলো সাধারণত অটো ইকোলজিতে হয়। এবং সিন ইকোলজি হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট ইকোসিস্টেমে যদি সমস্ত প্রজাতিকে নিয়ে সেই সংক্রান্ত আলোচনা হয়, যে তারা তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া এবং তাদের আশপাশের পরিবেশের সাথে কিভাবে চলছে, তো সেই হচ্ছে সিন ইকোলজি। এবং এই যে স্টাডি অফ ইকোলজি, সেটা এত ক্রুশিয়াল জ্ঞান যে এর মধ্যে কিন্তু একটা বিরাট অংশ, অর্থাৎ সেটা শুধু ভূগোলের বিষয় নয় বা শুধু বিজ্ঞানের বিষয় নয়। দেখো, এর মধ্যে পরিবেশ, রিসোর্স ম্যানেজমেন্ট এবং জলবায়ু পরিবর্তন, মানুষের যে সামূহিক যে স্বাস্থ্য অবস্থা এবং যে জীববৈচিত্র্য সারা পৃথিবীব্যাপী, সেই সব কিছু কিন্তু এই সংক্রান্ত আলোচনার মধ্যে আসে। তো আমরা দেখে নিই। দেখো, লেভেলস অফ ইকোলজিক্যাল অর্গানাইজেশন। অর্থাৎ সাধারণভাবে এই যে আমরা অটো ইকোলজি, সিন ইকোলজির কথা বলছিলাম, যে কোনো প্রজাতিকে কেন্দ্র করে আলোচনা হতে পারে, আবার কোনো নির্দিষ্ট ইকোসিস্টেমে বা নির্দিষ্ট বায়োমে কিভাবে এবার এই ইকোসিস্টেম, বায়োম,
প্রজাতি, এই যে কথাগুলো অলরেডি বলে ফেললাম, সেগুলোকে তাহলে আমরা যদি বুঝতে বুঝতে এগোই, তাহলে কি দাঁড়ায় যে দেখো যে আলোচনা কিন্তু এই বিভিন্ন স্তরে হতে পারে। প্রথমেই হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটি নির্দিষ্ট জীব, সে এবং পপুলেশন, সেই একই প্রজাতির আরো অন্যান্য জীব। এবং তারপর আসছে কমিউনিটি। তো এই কমিউনিটিতে কি আসছে যে সেই জীব, সেই নির্দিষ্ট প্রজাতি ছাড়াও আরো আশপাশের অন্য প্রজাতিগুলোর সঙ্গে তাদের কি আদান প্রদান হচ্ছে, বা তাদের নিজস্ব ইকোলজিক্যাল নিশ কিরকম, নিশ মানে তার নিজস্ব অবস্থানটা। আর দেখো এরপর ইকোসিস্টেম, এবং এরপর হচ্ছে সমগ্র বায়োস্ফিয়ার। ইকোসিস্টেম এবং বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ার আমরা জেনেছি যে সারা পৃথিবীকেই একটা বিরাট ইকোসিস্টেম ভাবা যেতে পারে। আর ইকোসিস্টেম সংক্রান্ত আলোচনা আমরা এখনই বিস্তারিত জানতে চলেছি। ইকোসিস্টেম একটা এমন বিষয় যে সে নিজেই একটা ফাংশনাল এবং স্টেবল সিস্টেম। কেন? কিছু ডেফিনিশন গুলো যদি আমরা দেখে নিই, যেগুলো এই যে আর্থার ট্যান্সলে তিনি কিন্তু প্রথম ডিফাইন করেছিলেন ইকোসিস্টেম কিভাবে, as a system resulting from integration of all the living and non-living factors. লিন্ডেম্যান কি বলছেন? Any system composed of physical, chemical, biological processes within a space-time unit of any magnitude. ওডাম কি বলছেন? যে লিভিং অর্গানিজম and their non-living, অর্থাৎ বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক, এটাকেই উনি এমফাসিস করছেন, যে তাদের এনভায়রনমেন্ট তার সাথে কিভাবে তারা ইন্টার রিলেটেড এবং কিভাবে তারা ইন্টারকানেক্টেড, ইন্টাররিয়াকশন করছে একে অপরের সাথে। তো এই যে ওডামের যে ডেফিনেশনটা আমরা পেলাম, এটাই কিন্তু অ্যাজ এ সিস্টেম এটা কিভাবে রান করছে, এটা কিভাবে ইন্টারকানেক্টেড অন্যান্য আদার সিস্টেমের সঙ্গে, সেটাকে কিন্তু ঠিকভাবে এক্সপ্লেন করছে। তো এই ইকোসিস্টেমের যে বিভিন্ন আসপেক্ট আমরা পরপর আলোচনা করব বা দেখতে শুরু করব। তো তখন আমরা কি কি দেখব, এই বিষয়গুলোর উত্তর আমাদের কাছে পরিষ্কার হবে যে ইকোসিস্টেম বা বিষয়টা কি, কত ধরনের হতে পারে, তার বৈশিষ্ট্য কি, এবং তার বিভিন্ন রকমের উদাহরণ, তার কার্য পদ্ধতির বিভিন্ন উদাহরণ আমরা জানতে চলেছি পরবর্তী কিছু সময়। তো দেখো ইকোসিস্টেম, তার স্ট্রাকচার আর তার ফাংশন। অ্যাজ এ সিস্টেম স্ট্রাকচারাল যে ইউনিট আছে সেগুলো হলো এই বায়োটিক, অ্যাবায়োটিক, এবং তার যে ফাংশনালিটি, অর্থাৎ এই যে কমপ্লেক্স সিস্টেম, যেখানে কি হচ্ছে যে এই যেরকম ওডামের ডেফিনিশনটা আমরা দেখলাম যে লিভিং এবং নন লিভিং, বায়োটিক এবং অ্যাবায়োটিক, তার যে সেই কম্পোনেন্ট গুলোর মধ্যে যে একটা ডায়নামিক ব্যালেন্স অলওয়েজ থাকছে, যেটা কিনা কি দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে, এনার্জি ফ্লো আর নিউট্রিয়েন্ট সাইক্লিং। এই বিষয়গুলো এখন তো জাস্ট বলছি, তো একটু পরেই আমরা দেখতে থাকবো যে এই ব্যাপারগুলো আসলে ঠিক কিভাবে হচ্ছে এবং বিষয়গুলো কি। তো মূলত এই সিস্টেমটার মধ্যে আমরা কি দেখছি, যে ইন্টারডিপেন্ডেন্স, ইন্টারাকশন হচ্ছে, এনার্জি ফ্লো হচ্ছে, নিউট্রিয়েন্ট সাইক্লিং হচ্ছে, বায়োডাইভার্সিটি এবং স্পিসিস ডাইভার্সিটি। ইকোসিস্টেম হচ্ছে সেই হোল্ডিং যে স্পেস যেখানে এত ধরনের ডাইভার্সিফাইড উদ্ভিদ প্রাণীর যে বিরাট বৈচিত্র্য সেটা রয়েছে। ডায়নামিক ইকুইলিব্রিয়াম এন্ড স্টেবিলিটি, এগুলোর অনেকগুলোই কিন্তু আমরা ডেফিনিশনের মধ্যেই জাস্ট একটু আগেই আমরা দেখলাম। এবং স্কেল এবং বাউন্ডারিজ, কোন স্কেলে কোন বাউন্ডারিতে আমরা এটাকে কনসিডার করছি বা আলোচনা করছি, সেই সংক্রান্ত সেই মোমেন্টের যে পার্সপেক্টিভ সেটার উপর ডিপেন্ড করবে। আর কি সাকসেশন একটা এমন পদ্ধতি যে কারণেই কিন্তু আমরা আজকের দিনের যে পরিবেশ পরিস্থিতি আশেপাশে দেখছি সেটা তৈরি হয়েছে, আমরা সেভাবে দেখছি। শুরু থেকে এটা ছিল না। তো শুরু থেকে ক্রমপর্যায়ে কিভাবে এই উদ্ভিদ প্রাণীর বিবর্তন নির্দিষ্ট পরিবেশে নির্দিষ্ট জায়গায় হয়েছে, বিশেষ করে উদ্ভিদ প্রজাতির, সেটাই হলো সাকসেশন। তো আমরা এই যে ফাংশন গুলো ইকোসিস্টেমে এই সিস্টেমে কি ফাংশন গুলো হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটাই আমরা পরবর্তী আলোচনাতে জানতে চলেছি বিশদে। দেখো প্রথমে আমরা দেখে নিই যে কম্পোনেন্ট গুলো কি কি। এই যে বায়োটিক, অ্যাবায়োটিক, এতক্ষণ তো আমরা এটা বারবার বলেছি। বায়োটিকের মধ্যে কি আছে? প্রোডিউসার, কনজিউমার এবং ডিকম্পোজার। তো প্রোডিউসারের মধ্যে কি আছে? অটোট্রপস মানে সহজীব, যারা সবুজ উদ্ভিদ মূলত, যারা সালোক সংশ্লেষ করে, এবং কেমোট্রোফও আছে, যে কিছু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেও কিন্তু সালোক সংশ্লেষ ছাড়াও তারা নিজেদের শক্তি নিজেরা আবদ্ধ করতে পারে। আর হচ্ছে কনজিউমার কারা? এই যে হার্বিভোরস, কার্নিভোরস, ওমনিভোরস এবং ডিকম্পোজার। আর অ্যাবায়োটিক অর্থাৎ অজীবজাত যে বিষয়গুলো, তার মধ্যে আমরা কি পাচ্ছি? এই যে সূর্যের আলো, মাটি, জল এবং উষ্ণতা, মানে অর্থাৎ পরিবেশ সংক্রান্ত বা জলবায়ু সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো। তো একটা সিম্পল ইকোসিস্টেম কিভাবে, দেখো এই একটা লাইন গ্রাফের মাধ্যমে একটা ফ্লো চার্ট মানে দেখানো হয়েছে। এখানে দেখো এনার্জি ফ্লোটা রেডে দেখানো হচ্ছে, নিউট্রিয়েন্টসটা গ্রিনে। তো আমরা যদি এটাকে ফলো করি, দেখো রেড কিভাবে আর গ্রিন কিভাবে ফলো থ্রু করছে, যে সূর্য থেকে যে ট্র্যাপড হচ্ছে ফার্স্ট হিট এনার্জি, সেইটা কি করছে যে এই প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার থেকে ডিকম্পোজার পর্যন্ত এইভাবে
এনার্জি ফ্লোটা হচ্ছে। আর নিউট্রিয়েন্টের ফ্লোটাও কিন্তু এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত হয়ে ডিকম্পোজার থেকে আবার এগেইন এই কি হচ্ছে পরিবেশে অ্যাবায়োটিক উপাদান হিসেবে ফেরত আসছে। অর্থাৎ এই জল মাটিতেই মিশছে সেই যে নিউট্রিয়েন্টগুলো, যখন উদ্ভিদ প্রাণীর মানে দেহ ভেঙে যাচ্ছে এই ডিকম্পোজারের দ্বারা, তখন কিন্তু আবার সেই পরিবেশেই অ্যাবায়োটিক উপাদান হিসেবে ফেরত চলে আসছে। তাহলে নিউট্রিয়েন্টের দেখো এখান থেকে এরকম ফ্লো আবার কিন্তু ব্যাক ইন করছে, অর্থাৎ নিউট্রিয়েন্টসের মুভমেন্ট কিন্তু দ্বিমুখী বা সার্কেলটা কমপ্লিট হয়। কিন্তু এনার্জি ফ্লোটা একদিক থেকে একদিকে, অর্থাৎ ডিকম্পোজার থেকে আবার কিন্তু ফেরত আসার কোনো জায়গা নেই, বা ডিকম্পোজার পর্যন্ত যাওয়ার মানে তার থেকেও আগেই হচ্ছে যে সর্বোচ্চ শ্রেণীর খাদক যারা, সেইখান থেকে কিন্তু পুনরায় সবুজ উদ্ভিদে বা যারা উৎপাদক সেখানে ফেরত আসে না। তাহলে এরপর আমরা দেখি এই ফাংশনগুলো ঠিক কি কিভাবে হয়। তো একটা ইকোসিস্টেমের যে প্রধান কার্যপদ্ধতি প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, এনার্জি ফ্লো এবং নিউট্রিয়েন্ট সাইকেল, একটা উদাহরণ নিয়ে আমরা এটা আলোচনা করলে আরো পরিষ্কারভাবে আরো ঠিকঠাক বোঝা যাবে। যেমন এখানে আমরা দেখছি একটা পুকুরের বাস্তুতন্ত্র। তো এই পুকুরের বাস্তুতন্ত্র সে কি যে নিজেই কিন্তু একটা সেলফ সাফিসিয়েন্ট সিস্টেম। এর যে ফাংশনসগুলো কিভাবে রান করছে সেটা যদি আমরা বুঝে নিই, তাহলে কিন্তু এই অনুযায়ী পৃথিবীর বাকি অন্যান্য যে কোনো বাস্তুতন্ত্রে তাদের উপাদানগুলো, তাদের বিষয়গুলো অর্থাৎ ক্যারেক্টারগুলো আলাদা হতে পারে, কিন্তু তাদের ফাংশনালিটি সেটা কিন্তু তাদের মধ্যে একই জিনিস দেখব আমরা। তো অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে আমরা কি দেখছি এখানে? জল, বাতাস, মাটি, পাথর, সূর্যের আলো, এগুলো। এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টের সাথে সাথে আর যে বিষয়গুলো থাকে সেগুলো কি, যে এই যে বিভিন্ন রকমের গ্যাসীয় উপাদান, যেগুলো কিনা নিউট্রিয়েন্ট সাইকেলের একটা অংশ। এবার হচ্ছে বায়োটিক উপাদান। বায়োটিক কম্পোনেন্টের মধ্যে কি কি আছে? সবুজ উদ্ভিদ আছে এবং ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, বিভিন্ন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া রয়েছে। এগুলো ছাড়াও আর এখানে বিভিন্ন রকমের এই যে প্রাণীদের আমরা দেখছি, যে ছোট মাছ, বড় মাছ এবং বিভিন্ন জলজ অন্যান্য প্রাণী, ব্যাঙ, কাঁকড়া, বিভিন্ন পোকামাকড়, এরা। এই অ্যাবায়োটিক এবং বায়োটিকের মধ্যে এবার যে ইন্টারাকশনটা হবে সেই বিষয়টা কিভাবে হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এছাড়াও কিছু কি রয়েছে, যে কিছু ফাঙ্গাস, কিছু শৈবাল, এই সমস্তগুলো তারাও এখানে বায়োটিক কম্পোনেন্ট হিসেবে রয়েছে। সবুজ যে শ্যাওলা, সে কি করছে? সালোক সংশ্লেষের মাধ্যমে সূর্যের আলোকে তার মানে রাসায়নিক শক্তিতে বা স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ করছে, এবং সেখান থেকে তার যে উৎপাদিত যে শক্তি সেটা চলে যাচ্ছে ছোট মাছ, ছোট মাছকে খাচ্ছে বড় মাছ। তো এইভাবে যে একটা খাদ্য খাদক সম্পর্ক তৈরি হচ্ছে, সেটার উপরেই কিন্তু বেস করে কি হচ্ছে, যে এই দেখো অটোট্রোফ অ্যালগি থেকে হেটারোট্রোফ স্মল ফিশে আসছে। এবং এটাই দেখো প্রোডাক্টিভিটি এবং এনার্জি ফ্লো দুটোই কিন্তু মোটামুটি এখান থেকে আমরা ধারণা করতে পারলাম যে এই বাস্তুতন্ত্রে। এবং ডিকম্পোজিশনটা কিভাবে হবে, যে যখনই কোনো এই ছোট বড় মাছ মারা যাচ্ছে তারপরে তাদের যে ডিকম্পোজিশন হচ্ছে এই ডিকে অ্যান্ড মিনারেলাইজ দ্য ডেড ম্যাটার অ্যান্ড রিলিজ দেম ব্যাক ইনটু দ্য সেডিমেন্ট অ্যান্ড ওয়াটার। তাহলে তাদের দেহস্থ যত কারা করছে, এরা বিভিন্ন রকমের অণুজীবরা তারা। তাহলে এইভাবে ফ্লোটা, এনার্জি ফ্লোটা দেখো, এনার্জি ফ্লোটা কি হচ্ছে, যে একদম প্রডিউসার থেকে শুরু করে পরবর্তী পর্যায়গুলোতে, পরবর্তী ট্রফিক লেভেলে, উচ্চ ট্রফিক লেভেলগুলোতে এইখান থেকে এই যে যাচ্ছে, এইভাবে আসছে, এইভাবে এনার্জি ফ্লোটা হচ্ছে। ইউনিডাইরেকশনাল ফ্লো এবং এনার্জি আর নিউট্রিয়েন্ট দুটোরই আমরা কিন্তু
ফ্লোটা এখানে এইভাবে খেয়াল করলে বুঝতে পারছি যে কিভাবে, এবং প্রত্যেকটা স্তরেই এই যে হিট এনার্জি লসটা হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। নিউট্রিয়েন্ট সাইকেলটা কিভাবে হচ্ছে? নিউট্রিয়েন্ট সাইক্লিং মানে হচ্ছে এই যে নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, এই সমস্ত ফসফেট, সেই পদার্থগুলোর কি হচ্ছে যে সেগুলো কিভাবে আবর্তিত হচ্ছে একদম কনজিউমার থেকে শুরু করে ডিকম্পোজার পর্যন্ত। তাহলে দেখো অনেক সময় কি হয় যে মূল নিয়ন্ত্রকের ভূমিকায় কিন্তু অ্যাবার্টিক ফ্যাক্টরসও থাকে। যেমন এই যে যে সেই দিনের যে আবহিক অবস্থাগুলো, সেই দিনের উষ্ণতা, সেই দিনের যে লেন্থ, দিনটা কত বড়, কত ঘন্টা ধরে কতটা সূর্যের আলো আসছে, এবং কতটা সময় ধরে এই কত বেশি পরিমাণে ডিজলভ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক মেটেরিয়ালসগুলো সেই পুকুরে রয়েছে, এই সব কিছুর উপরে কিন্তু এই পুরো সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে। এই ফাংশন দেখলাম, এরপর আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র এই যে ফাংশনালিটি অফ ডিফারেন্ট ইকোসিস্টেম, দেখো যতগুলো আমরা অলরেডি দেখলাম যে মরুভূমি, বনভূমি, জলজ বাস্তুতন্ত্র, এই সব কিছুর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যারা, তারা হচ্ছে এই ডিকম্পোজার। তো এই ডিকম্পোজিশন এতটাই গুরুত্বপূর্ণ যে যদি এরা না থাকতো তাহলে গোটা পৃথিবী কিন্তু 1 মাসের মধ্যে প্রায় 20 মিটার মানে এই সমস্ত মানে পিঁপড়ে বা মাছির আস্তরণে ঢাকা পড়ে যেত। তো ডিকম্পোজার এরা কিন্তু পরিবেশের সবচেয়ে বড় সহায়ক বা সবচেয়ে বড় রোল প্লেয়ার, যাদেরকে আমরা কিন্তু তাদের কার্যকারিতা সহজে আমরা খেয়াল করি না। কমপ্লেক্স অর্গানিক ম্যাটারকে তারা ভেঙে কি করছে যে জল, কার্বন ডাই অক্সাইড আর নিউট্রিয়েন্টে ভাঙছে। এই সাপ্লাইটাই কিন্তু আবার পুরো ইকোসিস্টেমটাকে কি করছে যে সচল রাখছে। তো ডিকম্পোজিশনের এই যে মূল বিষয়গুলো, সেগুলো আমরা যে কোনো বনভূমির তলদেশটায় দেখতে পাই যে প্রচুর এই ধরনের এই পাতা পড়ে আছে, চারিদিকে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ বা তাদের রেচল পদার্থ, সেগুলো কি হচ্ছে এইভাবে ভাঙে, ডিকম্পোজড হয়। এই যে দেহাবশেষ, শিকড় এবং এক্সক্রিটরি জিনিসগুলো দেখো কিভাবে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, লিচিং, এগুলো সমস্ত আলাদা আলাদা প্রসেস, কিন্তু মোটামুটি আমরা এই যে হিউমিফিকেশন, এইভাবে হিউমাস তৈরি হয়, তারপর মিনারেলাইজ হয়। তো মোটামুটি আমরা জেনে রাখার জন্য দেখলাম। তো এইভাবে গোটা পৃথিবীকেই আমরা কিন্তু একটা বিরাট বাস্তুতন্ত্র বা বিরাট একটা ইকোসিস্টেম ভাবতে পারি, যার কিছু কিছু অংশকে নিয়ে আলোচনার সুবিধার জন্য আমরা ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে এই জলভূমি, বনভূমি বা বিভিন্ন মানে পুকুরের বাস্তুতন্ত্র বা এই সমস্ত আলাদা করে ভাবছি, বা আলাদা করে বিশদভাবে আলোচনা করার সুবিধার জন্য করা হচ্ছে। তো তাহলে ইকোসিস্টেমকে আমরা কিভাবে দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। ন্যাচারালের মধ্যে কি কি? টেরেস্ট্রিয়াল, অ্যাকোয়াটিক, অর্থাৎ স্থলের আর জলের বাস্তুতন্ত্র। স্থলের মধ্যে কি কি আছে? এই ফরেস্ট, ডেজার্ট, গ্রাসল্যান্ড, এই সমস্ত। জলের মধ্যে আমরা কি দেখছি? ওশান, লেকস, ওয়াটার বডিজ, ওয়েটল্যান্ড, এই সমস্ত। এবার আর্টিফিশিয়াল ইকোসিস্টেমও কিন্তু হয়, মানুষ যা বানিয়েছে তার নিজের মতো করে সে তাতে ইনপুট দিয়েছে, যেমন অর্চার্ডস, যেমন এই অ্যাকোয়ারিয়াম, কোনো এগ্রিকালচারাল ফিল্ড, এই সবগুলো। তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রকে অ্যাট এ গ্লান্স দেখছি। অ্যাকোয়াটিকের মধ্যে দেখো কত কিছু আছে, এই যে ফ্রেশ ওয়াটার এবং মেরিন। ফ্রেশ ওয়াটারের মধ্যে আবার ডেপথ অনুযায়ী বা আলো পৌঁছানোটা কত দূর যায় সেই অনুযায়ী যে লেন্টিক, লোটিক, ওয়েটল্যান্ডস, এই সমস্তগুলো
আছে। টেরেস্ট্রিয়ালের মধ্যে ফরেস্ট, ডেজার্ট, গ্রাসল্যান্ড, টুন্দ্রা, এই সমস্তগুলো আমরা দেখলাম। সেই ফরেস্ট ইকোসিস্টেম আর ডেজার্ট ইকোসিস্টেম আমরা এখন বড় করে দেখছি। তো এখানে দেখে নাও, সবই মোটামুটি লিখে দেওয়াই রয়েছে, একটু খেয়াল করে কিছু সময় ধরে দেখলে বুঝতে পারবে যে এখানে কারা হচ্ছে প্রডিউসার, তারপর কারা কনজিউমার, আর কারা এখানে ডিকম্পোজার। ডেজার্টস এতেও তাই, তুন্দ্রা, মেরিন ইকোসিস্টেম। এই বিষয়টা এখানে কতগুলো রিপ্রেজেন্টেশন করা রয়েছে ছোটখাটো ভাবে। তো তোমরা এখানে দেখতে পারো যে দেখো, এখানে আমরা দেখছি একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, তার যে বিভিন্ন মাছ, সামুদ্রিক প্রাণী, এই এখানে ডেজার্ট ইকোসিস্টেমের কি কি কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে, সর্বোচ্চ স্তরে কারা রয়েছে, এবং প্রাথমিক উৎপাদক থেকে শুরু করে পরবর্তী স্তরে যারা। এবং এখানে দেখো একটি তৃণভূমির গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, যেখানে এইভাবে ক্রমশ উচ্চ স্তরে রয়েছে পরপর উদ্ভিদ এবং প্রাণী, বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো এই গোটা পৃথিবীতে যে এত ধরনের পরিবেশ, এত ধরনের যে জলবায়ুর বৈচিত্র্য, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় সেই পরিবেশে সেই নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ প্রাণীর অবস্থান এবং তার সঙ্গে যে পরিবেশের আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়ার যে আলাদা আলাদা যে ধরন, সেই ধরনগুলোকেই কিন্তু এই এত পৃথিবীব্যাপী ছড়ানো এত ধরনের বাস্তুতন্ত্রকে ভেবে নিয়ে ওই অনুযায়ী আমরা এই বায়োজিওগ্রাফিতে সেটার আলোচনা করা হয় বা সেটাকে বোঝার আলাদা আলাদা করে চেষ্টা করা হয়। তা আমরা দেখে নিই। প্রোডাক্টিভিটি বিভিন্ন পরিবেশে বিভিন্ন ইকোসিস্টেমে এক এক ধরনের, বনভূমি, মরুভূমি এবং হিমবাহ অধ্যুষিত অঞ্চলে এক এক রকম, এবং একে আমরা বায়োমাস অর্থাৎ শুষ্ক ওজন দিয়ে প্রকাশ করি। মাস পার ইউনিট এরিয়া, গ্রাম পার মিটার স্কোয়ার, এইভাবে বোঝানো হয়। তো সেই বায়োমাসও কিন্তু এই ফরেস্ট, ডেজার্ট এবং তুন্দ্রা একে কম্পেয়ার করলে দেখা যাবে ফরেস্ট ইকোসিস্টেমে বায়োমাস তার পরিমাণটা সবচেয়ে বেশি। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এই বনভূমিতে সব থেকে বেশি এই প্রাইমারি প্রডিউসার, যারা প্রাথমিক উৎপাদক, তাদের সংখ্যা সবচেয়ে বেশি। তারা কারা? এই ট্রি, অ্যালগি, গ্রাসেস, সাইনোব্যাকটেরিয়া এবং আরো বিভিন্ন রকমের এককোষী প্রাণীগুলো। তো তাদের যে কাজ মূলত এই ফটোসিনথেসিস। এই প্রক্রিয়াটায় কি হচ্ছে যে সূর্যের আলোকে কাজে লাগিয়ে জল, অন্যান্য খনিজ পদার্থ, কার্বন ডাই অক্সাইড, এইগুলোর মাধ্যমে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ বা সুগার। সেই যে সূর্যালোককে অর্থাৎ সূর্যের আলোর যে শক্তিকে স্থৈতিক শক্তিরূপে বা রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করা হচ্ছে সেটার কি হবে যে পরবর্তীকালে এটা স্টোর হয় আরো বিভিন্ন হবে, অর্থাৎ স্টার্চে কনভার্ট হয়ে স্টোর হয় সবুজ উদ্ভিদে, এবং কিছু কিছু ক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাসের সঙ্গে সালফারের সঙ্গে কম্বাইন করে বিভিন্ন রকমের প্রোটিন এবং অন্য ধরনের যে পদার্থগুলো সেগুলো তৈরি হয়। তো এই যে বায়োমাস অর্থাৎ সালোক সংশ্লেষের মাধ্যমে প্রাইমারি প্রোডাকশনটা কি? এক্সপ্রেসড অ্যাজ ইন টার্মস অফ ওয়েট পার ইউনিট এরিয়া। কিসের ওয়েট? না কতটা পরিমাণে সূর্যালোক আবদ্ধ হলো স্থৈতিক শক্তিতে, এবং সেটাই হচ্ছে বায়োমাস। এনার্জি প্রডিউসড পার ইউনিট এরিয়া, কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ারে এটাকে প্রকাশ করা হয়। তো সেই কারণেই ফরেস্ট ইকোসিস্টেমে সেটা কিন্তু সবচেয়ে বেশি। প্রাইমারি প্রোডাক্টিভিটি এইভাবে ওয়েট পার ইউনিট এরিয়া, অর্থাৎ ড্রাই ওয়েটে গ্রাম পার মিটার স্কোয়ার এবং পার ইয়ার। এনার্জি প্রডিউস পার ইউনিট এরিয়া অ্যান্ড টাইম। তাহলে এইভাবে কিলো ক্যালোরি মিটার স্কোয়ার মিটার পার ইয়ার এবং
কি কি ডিপেন্ড করছে? প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে সেই নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কি ধরনের উদ্ভিদ প্রজাতি রয়েছে এবং তাদের যে ফটোসিনথেসিস করার যে ক্যাপাসিটি, সালোক সংশ্লেষের যে ক্যাপাসিটি, মানে যদি খুব বড় বড় গাছ থাকে আর যদি খুব ছোট ছোট তৃণ থাকে, তাহলে মানে দু ধরনের ইকোসিস্টেমে কিন্তু মোট প্রাইমারি প্রোডাকশনটা আলাদা হবে। অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্টস সেটার উপরও ডিপেন্ড করছে। তাহলে প্রাইমারি প্রোডাক্টিভিটি এই যে এতটা ভ্যারি করছে একটা থেকে আরেকটায়, সেটাকে আমরা আরো বিস্তারিত জানতে গেলে আমরা এই দুভাবে সেটাকে আলোচনা করি, জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাকশন আর নেট প্রাইমারি প্রোডাকশন। এই গ্রস প্রাইমারি প্রোডাকশনটা কি? যে সূর্যের আলো সালোক সংশ্লেষের মাধ্যমে আবদ্ধ হচ্ছে এবং বায়োমাসে কনভার্ট হচ্ছে, এটাই হচ্ছে জিপিপি, এটাই হলো গ্রস প্রাইমারি প্রোডাকশন। এবং সেখান থেকে কি হচ্ছে দেখো, এই যে গ্লুকোজ সাপ্লাই হচ্ছে, সেই যে সেলুলার প্রসেস মানে সেটার পরেই উদ্ভিদের নিজস্ব রেসপিরেশনের লসটা হচ্ছে, যেটাকে আর বলা হয়, অর্থাৎ শ্বসনের মাধ্যমে যে এনার্জি লসটা হচ্ছে সেটা হচ্ছে, সেটাকে মাইনাস করলে জিপিপি থেকে আমরা কি পাবো? যে নেট প্রাইমারি প্রোডাকশন অর্থাৎ এনপিপি পাবো। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা 50 থেকে 58% লসটা হয়ে যায় জিপিপি আর এনপিপির মধ্যে ডিফারেন্সটা। তো রিমেনিং গ্লুকোজ অ্যাভেলেবল, যেটা কিনা পরবর্তী ট্রফিক লেভেলে ট্রান্সফার হবে। তো এই আমরা আরটাকে মাইনাস করলে পাবো সেটা, এবং সেটা ক্রমশ এই হার্বিভোরস, কার্নিভোরস, অমনিভোরস থেকে শুরু করে সমস্ত ট্রফিক লেভেলে এটা সার্কুলেট হয়। রিমেনিং গ্লুকোজ অ্যাভেলেবল টু দ্য, সেটাই হচ্ছে এনপিপি। কনজিউমার তারা তাদের মতো করে যেটুকু পাচ্ছে, অর্থাৎ এই যে আমরা এখানেই আমরা দেখে নেব একটু পরেই যে এর একটা নির্দিষ্ট সূত্র আছে, নিয়ম আছে, যেটা আমরা এখন দেখছি, যে তারা তাদের আগের স্তরে, আগের ট্রফিক লেভেল থেকে তারা কিন্তু যেটুকু পায় সেটুকু আবার তাদের নিজেদের কি কি কাজে ব্যবহার হয়। এই যে তারা মানে এই যে আমরা একটা র্যাবিট দেখছি, সেই শালক মানে সবুজ উদ্ভিদকে খাদ্য গ্রহণ করলো এবং তারপর তার কি কি হচ্ছে, রেসপিরেশনে তার কিছুটা শক্তি চলে যাচ্ছে, তার গ্রোথ এবং রিপ্রোডাকশনে যাচ্ছে, আর তার কি হচ্ছে যে এক্সক্রিটরি, তার রেচন কার্যেও কিছু যাচ্ছে। তো এইভাবে প্রতিটা স্তরেই কিন্তু কিছু কিছু পরিমাণ শক্তির এই যে কমছে, লসটা হচ্ছে অটোট্রফ থেকে পরবর্তী কনজিউমারদের মধ্যে যে লসটা হচ্ছে, সেটার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তা আমরা সেটাকে দেখে নিতে পারি। তা আমরা এখন বোর্ডে গিয়ে দেখে নিই যে এই 10% লটা আসলে কি। লিন্ডেম্যান এইটার ফর্মুলেশন করেছিলেন যে এই যে বাস্তুতন্ত্রিক শক্তির যে প্রবাহ একটা স্তর থেকে পরবর্তী স্তরে, উৎপাদক থেকে পরবর্তী খাদক, প্রাথমিক, গৌণ, প্রগৌণ খাদক থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ খাদক পর্যন্ত কিভাবে এই শক্তির যে ট্রান্সফারটা হয় এবং তাতে কত পার্সেন্ট আগের স্তর থেকে আসছে এবং কত পার্সেন্ট পরের স্তরে যাচ্ছে, এই পুরো বিষয়টাকে উনি রুল আউট করেছিলেন এই 10% লতে। তো সেটা আমরা বোর্ডে দেখে নিই। লিন্ডেম্যানস ট্রফিক এফিসিয়েন্সি রুল অর 10% ল, এটা তোমরা অনেক শুনেছো। তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন আছে নিশ্চয়ই যে এটা ব্যাপারটা কি, কিছু সময় বুঝতে অসুবিধা হয়, তো আজকে চলো সহজ করে আমরা এটাই বুঝে নিই। দেখো, এই যে ট্রফিক লেভেলে এনার্জি ফ্লো, ইকোসিস্টেমে এনার্জি ফ্লো কিভাবে হয় আমরা জানি সবাই, যে ইউনিডাইরেকশনাল, অর্থাৎ একেবারে সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষ করে সবুজ উদ্ভিদ, তার থেকে পরের স্তরে থেকে একেবারে ডিকম্পোজার পর্যন্ত। তাহলে এই খাদ্য খাদক সম্পর্কের মধ্য দিয়ে যে এনার্জি ফ্লোটা হচ্ছে, সেটা হচ্ছে কিভাবে, সেইটাকে আরো বিশদে লিন্ডেম্যান পয়েন্ট আউট করেছিলেন। যে ধরে নেওয়া যাক যে এই সূর্যের রশ্মি থেকে সালোক সংশ্লেষের মাধ্যমে অটোট্রফ বা সহজে উদ্ভিদ এখানে 1000 কিলো ক্যালোরি প্রোডাকশন হচ্ছে। তারপর কি হবে, এর 20% চলে যাবে রেসপিরেশনে আর 70% থাকবে ডিকম্পোজিশন। অর্থাৎ পরপর বিভিন্ন ট্রফিক স্তরে কি হবে, যে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজকর্ম চালাতে গেলে শ্বসন, রেচন, গ্রোথ, এই সমস্ত ক্ষেত্রে কি হবে যে
দেখে নিই আমরা। তাহলে এখান থেকে 20% গেলে রেসপিরেশনে এখানে কি হচ্ছে 200 কিলো ক্যালোরি, আর এখানে থাকছে 700 কিলো ক্যালোরি। তাহলে এই 700 আর 200 কি হচ্ছে যে 900 এখানে চলে গেল, ক্যারিড ফরওয়ার্ড হচ্ছে অটোট্রফ থেকে হার্বিভোরাসে। হার্বিভোরাসে কি হচ্ছে 100, অনলি 100 KCl, এটা ক্যারিড ফরওয়ার্ড হচ্ছে। তারপর একইভাবে কি হবে যে এখানেও তাই, এই 100-এর 20 চলে যাবে রেসপিরেশনে, 70 থাকবে ডিকম্পোজিশনে, আর ক্যারিড ফরওয়ার্ড হবে কত, যে 70 আর 20 মাইনাস করলে এখানে অনলি 10 KCl যাচ্ছে কার্নিভোরাসে। এবার কার্নিভোরাসেও তাই একই জিনিস, 2 এখানে ডিকম্পোজিশনে 7 চলে গেল, ক্যারিড ফরওয়ার্ড হবে কত, যে অনলি 1%, 1 কিলো ক্যালোরি। তাহলে এই যে বিষয়টা দেখো, এখানে 10,000 দিয়ে শুরু হয়েছিল থেকে 1 ক্যালোরি, অর্থাৎ 3টে ট্রফিক লেভেলের পরেই দেখা যাচ্ছে যে যারা যত হায়ার লেভেলে যাবে, যত সর্বোচ্চ শ্রেণীর খাদকের দিকে যাবে, তত কিন্তু এত দ্রুত এই যে এনার্জিটা সেটা কিন্তু কমে আসবে। এবং এটাই দেখো, এই প্রথম স্তরেই 100,000 থেকে 100 হচ্ছে, 100 থেকে 10 হচ্ছে, 10 থেকে 1 হচ্ছে। তো 90% চলে যাচ্ছে এই উদ্ভিদ বা প্রাণীর তাদের শারীরবৃত্তীয় কাজে, আর 10% অনলি পরের স্তরে ক্যারিড ফরওয়ার্ড হচ্ছে। তাহলে এই কারণেই এটাকে 10% ল বলা হচ্ছে। তাহলে আশা করি এবার বোঝা গেল প্রোডাক্টিভিটি অফ অ্যান ইকোসিস্টেম। আমরা এতক্ষণ যে আলোচনাটার মধ্যে ছিলাম, যে সারা পৃথিবীতে এই যে বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে বিভিন্ন জলবায়ুগত অবস্থা এবং তার যে উদ্ভিদ প্রাণীর যে সেইখানে যে ধরনের উদ্ভিদ প্রাণী পাওয়া যায় বা যারা তৈরি মানে ইভলিউশনারি যারা চলে এসছে, তো তার মধ্যে দেখো এই দুভাবে আমরা ভাগ করতে পারি, লেস প্রোডাক্টিভ ইকোসিস্টেম আর মোর প্রোডাক্টিভ। লেস প্রোডাক্টিভ কোনগুলো, কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে, আমরা জানি যে বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস বা চালিকা শক্তি হলো সূর্যের আলো। তো যেখানে সূর্যের আলো সব থেকে বেশি পাওয়া যায়, অর্থাৎ সাধারণত টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমগুলো, সেগুলো হচ্ছে মোর প্রোডাক্টিভ। আর এই ওশান ইকোসিস্টেম, ডেজার্ট ইকোসিস্টেম, সেগুলো কিন্তু লেস প্রোডাক্টিভ। কারণ ডেজার্টে কেন না, সূর্যের আলোই শুধুমাত্র যে চালিকা শক্তি তা নয়, তার সাথে আমরা জেনেছি যে কি থাকা দরকার, নিউট্রিশন মানে নিউট্রিয়েন্টস গুলো এবং স্পিসিস ডাইভার্সিটি। ইন্টারাকশন তত বাড়বে তত নিজেদের মধ্যে ইন্টারকানেকশন বাড়বে। তো মোর প্রোডাক্টিভ ইকোসিস্টেম হচ্ছে এই ফরেস্ট ইকোসিস্টেম এবং যে কোনো ধরনের টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। আমরা এটাই ফেরত আসি যে বাস্তুতন্ত্র এমন একটা বিষয় যে আমরা সব সময় তার মধ্যেই রয়েছি, কিন্তু সেটা এই তাত্ত্বিকভাবে আলোচনা করা, তার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বোঝা, চিন্তা ভাবনা করা এবং তার যে আন্তঃসম্পর্কটাকে রিয়েলাইজ করা, সেটাই আমরা বইয়ের পড়ায় পড়ছি বা ভূগোলের বিষয় হিসেবে পড়ছি বটে। কিন্তু দেখো যে এত এমন একটা জিনিস, ছোটখাটো ভাবে একটা কাজ করে দেখতে পারো, যে নিজের মতো করে একটা টেরারিয়াম বা তুমি সেটা টেরেস্ট্রিয়াল হোক বা অ্যাকোয়াটিক হোক তৈরি করতে পারো। দেখো এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে যে এইভাবে আমি কভার করে নিই, কভারটা করবে আর হালকা জল স্প্রে করবে, তাহলে দেখবে এটা একটা ওই একইভাবে সেলফ ডিপেন্ডেন্ট একটা ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে। এখানেই যেভাবে মানে বাষ্পীভবন হয়, তারপরে ঘনীভবন হয়, জল আবার ডিপোজিট হবে এবং সবকিছু নিজের মতো করে গ্রো করবে এবং আরো অনেক দিনের মানে সময়ের সাথে সাথে দেখা যাবে যে অন্যান্য ছোট ছোট এককোষী উদ্ভিদ প্রাণী বা ছোটখাটো অন্যান্য যে জীববৈচিত্র্য সেগুলো কিন্তু পরপর বাড়ছে। তো এইভাবে প্রকৃতিকে হাতে কলমে জেনে বুঝে আমরা যেটা করতে পারি, যে বাস্তুতন্ত্রের যে এত আলোচনা তার সাথে সাথে কিন্তু আমরা হাতে কলমে পরিবেশের যে যত্ন নেওয়া, পরিবেশের যে নিজেদের, কারণ আমাদের নিজেদের অস্তিত্বকে পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্কটা একইভাবে বুঝে নিয়ে আমরা সবাইকে ভালো রাখার, নিজেদের জন্যই পরিবেশকে ভালো রাখার যে শপথ বা যে দায়িত্ব, সেটা হাতে নিতে পারি এবং তোমরা তোমাদের মাধ্যমে সেটা ক্যারি ফরওয়ার্ড হবে। তো আজ এই আলোচনার প্রথম পর্ব এই পর্যন্তই।